আজকে নতুন করে সুপ্রিম কোর্টের কাছে যে প্রশ্ন উঠল এবং মাননীয় প্রধান বিচারপতির যে পর্যবেক্ষণ সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে এই যে পঙ্কজ বনসালের কাছ থেকে যে ওএমআর শিটগুলো পাওয়া গিয়েছিল, যে ওএমআর শিটগুলো সিবিআই এর তরফ থেকে উদ্ধার করা হয়েছিল, যে হার্ড ডিস্কগুলো উদ্ধার করা হয়েছিল, সেগুলো আদৌ কতটা সঠিক বা সেগুলো আদৌ আসল কিনা, সেই ওএমআরগুলো আসল কিনা সেটা নিয়েও কিন্তু সুপ্রিম কোর্ট সন্দিহান। ফলত সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতির বক্তব্য হচ্ছে যে আমাদের সমস্যা, অর্থাৎ সুপ্রিম কোর্টের মূল সমস্যা হচ্ছে যে সুপ্রিম কোর্টের কাছে এই মামলার ক্ষেত্রে কোনো আসল ওএমআর নেই, অর্থাৎ যে ওএমআরের ভিত্তিতে এই আলাদা করার কাজটা, এই পৃথকীকরণের কাজটা অনেক সহজ হয়ে যায়, অনেক 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 সহজেই এই কাজটা সম্পন্ন করা যায়, সেই কাজটা সুপ্রিম কোর্টের পক্ষে করা সম্ভব হচ্ছে না বা স্কুল সার্ভিস কমিশনের পক্ষে করা সম্ভব হচ্ছে না। তার কারণ এই যে পরীক্ষা নেওয়া হয়েছিল, এই যে নিয়োগ প্রক্রিয়া, তার আসল ওএমআর কিন্তু কারো কাছে নেই, স্কুল সার্ভিস কমিশনের কাছে নেই বা মধ্যশিক্ষা পর্ষদ বা অন্যান্য কোনো পক্ষের কাছে নেই। শুধুমাত্র সিবিআই এর তরফ থেকে যে ওএমআরগুলো উদ্ধার করা সম্ভব হয়েছে সেই ওএমআরগুলোই কিন্তু এই মামলার একমাত্র হাতিয়ার। অতএব সেই ওএমআরগুলো নিয়েই সুপ্রিম কোর্টের তরফ থেকে সন্দেহ প্রকাশ করা হয়েছে এবং সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি বলছেন যে তাহলে আমাদের এই মুহূর্তে কী করণীয়, যেখানে সুপ্রিম কোর্ট মনে করছেন যে এই যে পঙ্কজ বনসালের কাছ থেকে তথ্য উদ্ধার করা হয়েছে, যে ডেটা উদ্ধার করা হয়েছে, যে হার্ড ডিস্ক উদ্ধার করা হয়েছে এবং যে ওএমআরগুলো উদ্ধার করা হয়েছে, সেই ওএমআরের যে সত্যতা বা সেই ওএমআর আসল কিনা সেই মর্মে কিন্তু সুপ্রিম কোর্ট নিশ্চিত হতে পারছেন না। ফলে সুপ্রিম কোর্ট যখন তারা নিশ্চিত হতে পারছেন না যে এই ওএমআরগুলো আসল কিনা, তথ্যগুলো আসল কিনা, সেই মুহূর্তে কি করণীয়, এই প্রশ্নের উত্তর কিন্তু আজকে মামলার গোড়া থেকে একেবারে দুপুর 2টো থেকে এখন পর্যন্ত, অর্থাৎ কিছুক্ষণ আগে যখন মামলা শেষ হয় সেই সময় পর্যন্ত মাননীয় প্রধান বিচারপতি খুঁজেছেন, কিন্তু তার কোনো দিক নির্দেশ কোনো পক্ষের আইনজীবীদের করা সম্ভব হয়নি। বারবার কিন্তু বিতর্কিত চাকরি প্রাপক বা বঞ্চিত চাকরি প্রার্থী তাদের আইনজীবীরা এটা বলার চেষ্টা করেছেন যে এই প্রক্রিয়ার মাধ্যমে দুপক্ষকে, অর্থাৎ যোগ্য এবং অযোগ্য, বৈধ এবং অবৈধ, এদেরকে আলাদা করা সম্ভব, কিন্তু শুধুমাত্র আইনজীবীরা বলে গেছেন যে এই পৃথকীকরণের কাজটা সম্ভব, কিন্তু কোন ফর্মুলায় সম্ভব, কোন পদ্ধতিতে সম্ভব, কিভাবে সম্ভব এবং সেটা সম্ভব হলে কখন সম্ভব, সেই বিষয়ে কোনো রকম দিক নির্দেশ সুপ্রিম কোর্টের কাছে এখনও কিন্তু স্পষ্ট নয়। স্কুল সার্ভিস কমিশনের আইনজীবীদের তরফ থেকে বলা হয়েছে তারা কলকাতা হাইকোর্টের কাছে 4টি হলফনামা দিয়েছিলেন এবং সেই হলফনামায় তারা চেষ্টা করেছিলেন যে কারা বৈধ এবং কারা অবৈধ সেটা বলবার, কিন্তু তোমাকে বলবো যে একইভাবে সুপ্রিম কোর্টের কাছে যখন এই মামলা যায় তারপরেও কিন্তু মাননীয় প্রধান বিচারপতির এটাই প্রশ্ন ছিল যে এই যোগ্য এবং অযোগ্যদের আলাদা করা কিভাবে সম্ভব। অর্থাৎ এখানেই আইনজীবীরা বলছেন যে কলকাতা হাইকোর্টের কাছে যোগ্য এবং অযোগ্য। সঙ্গে থাকো আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় কি বলছেন দেখবো। এখানে কিনা সবাই পার্টিসিপেট করবে বা ক্যান্সেলেশন অফ প্রসেস এটা উঠছে, এই যে টোটাল ডেটাটা যেটা পঙ্কজ বনসালের কাছ থেকে পাওয়া গেল বা ডেটা স্ক্যানটেকের কাছে পাওয়া গেল, যারই ডেটা যেখান থেকেই পাওয়া যাক, পরীক্ষা তো স্কুল সার্ভিস কমিশন নিয়েছে, তারা কেন কেউ কিছু বলছে না? এটা যদি আমরা প্রশ্ন তুলি, তাদের তো বলা উচিত যে না এই ডেটাটা জেনুইন, এটার থেকে স্যাগ্রিগেশন পসিবল, তাদের তরফ থেকে তো এটা বলা উচিত ছিল বা রাজ্য সরকারের তরফ থেকে বলা উচিত ছিল, কারণ তাদের কাছেই তো অরিজিনাল ডেটাটা ছিল, তারা পরীক্ষা নিয়েছে। এই ডেটা স্ক্যানটেক বা নাইসা বা পঙ্কজ বনসাল এরা তো পরবর্তীকালে এসেছে, মেন তো স্কুল সার্ভিস কমিশন, বলা তো তাদের উচিত। তারা কোয়াইট হয়ে গেলে তো আলটিমেটলি কিছু হবে না। কি আশা করছেন আপনি আজকে অর্ডার রিজার্ভ যা হিয়ারিং হলো সেটা দেখে? অর্ডার রিজার্ভ হয়েছে, দেখা যাক সুপ্রিম কোর্ট কী দেয়। সবাই সব পক্ষ তাদের আর্গুমেন্ট করেছে, ফাইনালি আমরা ওয়েট করব সুপ্রিম কোর্ট যেটা বলে, সেটাই সারা ভারতবর্ষকে মানতে হবে, এটাই আমাদের দেশে হয়েছে। সিবিআই তো কোনো এক্সাক্ট ফিগার বা তারা সেগ্রিগেশন সম্ভব কি সম্ভব না এটাতে ধোঁয়াশা রেখে দিই। আমরা তো এটাই বলছি যে দেখুন, সেগ্রিগেশনের ক্ষেত্রে এক্স্যাক্ট ফিগারটা দরকার। এক্স্যাক্ট ফিগারটা কে বলবে? আমি বলবো, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বলবে, না যারা টার্মিনেটেড ক্যান্ডিডেট তারা বলবে, নাকি স্টেট গভর্নমেন্ট বলবে, নাকি এসএসসি বলবে? যে এক্সামিনিং বডি সে বলতে পারবে। আজকে পঙ্কজ বনসাল বলুন বা আপনার ডেটা স্ক্যানটেক বলুন, যাদের ডেটা নিয়ে যাই ঝামেলা হয়ে থাক না কেন, এক্স্যাক্ট জিনিসটা তো বলতে হবে স্কুল সার্ভিস কমিশনকে। তারা কোয়াইট হয়ে গেলে তো কিছু করার নেই। আমাদের মতে তারা কোয়াইটই ছিলেন, তারা বেসিক্যালি কিছু বলতেই চাইছেন। তারা একটা নম্বর নিয়ে বারবার বলছিলেন কি 5000 অ্যারাউন্ড, তারা বলছিলেন কি তারা আইডেন্টিফাই করতে পেরেছে। দেখুন ওয়াইড স্প্রেড একটা স্ক্যাম না, এটাও তারা বলছে। 5000 তারা তো আইডেন্টিফাই করেছে, তার মানে 5000 ইলিগ্যালিটি আছে, আর তাদের রেকর্ড বলছে এটা প্রায় 10,000-এর কাছাকাছি। আমরা সেই ডকুমেন্টও সুপ্রিম কোর্টের কাছে, কোন পাতাতে
এই যে কম্পাইলেশন সুপ্রিম কোর্টে জমা পড়েছে সেটা আছে এবং তার ক্যালকুলেশন কী হয় সেটা 10,000-এর কাছাকাছি আসছে, সেটাও আমরা সুপ্রিম কোর্টের কাছে জমা পড়েছি। যদি সেগ্রিগেশন না হয়, এটা বারবার হিয়ারিংয়ে উঠে এসেছিল, সেগ্রিগেশন যদি না সম্ভব হয় তাহলে পুরো প্যানেলই বাতিল হবে। সেগ্রিগেশন সম্ভব হলেই কিছু লোক চাকরি থেকে যাবেন যারা আনটেন্টেড রয়েছেন। সেক্ষেত্রে আপনারা কি একটা আভাস পাচ্ছেন আজকে হিয়ারিংয়ের পর, বা আপনি কি আশা করেন? দেখুন, আগের থেকে তো এইভাবে কিছু বলা সম্ভব না। দেখুন, কেউই চায় না জেনুইন ক্যান্ডিডেটদের চাকরি যাক, কিন্তু ঘটনা হচ্ছিল সেগ্রিগেশন পসিবলই না হয় তাহলে সেই ক্ষেত্রে তো যাবে সবটা। সেগ্রিগেশনটা পসিবল করার দায়িত্বটা কিন্তু যারা মামলা করেছেন তাদের না, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের দায়িত্ব নয় যে এটা সেগ্রিগেশন করা। সেন্ট্রাল ব্যুরো অফ বা সেন্ট্রাল গভর্নমেন্টের দায়িত্ব না, দায়িত্বটা একমাত্র স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকার, কারণ তারা এক্সামিনিং বডি। স্কুল সার্ভিস কমিশন এক্সামিনিং বডি আর রাজ্য সরকার হচ্ছিল তার সুপারভাইজারি বডি। এখন তারা যদি কাউকে বাঁচানোর চেষ্টা করেন সেটা তাদের ব্যাপার।